नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কালকে জুনিয়র ডাক্তাররা গেছিলেন, গতকাল গেছিলেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার জন্য। তাদের দাবি ছিল গোটা বৈঠকটা ট্রান্সপারেন্ট ভাবে লাইভ স্ট্রিমিং করে হোক। কেন হবে না? আমরা যা আলোচনা করব, আপনি যা বলবেন সেটা বাংলার মানুষ দেখুক। কিন্তু মুখ্যমন্ত্রী বা প্রশাসন মানল না। উল্টে মুখ্যমন্ত্রী পরবর্তীকালে প্রেস কনফারেন্স করে 4 বার বললেন, 2 বার বললেন আমি বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি, 4 বার বললেন আমি জুনিয়র ডাক্তারদের ক্ষমা করে দিলাম। ওনার কাছে কে ক্ষমা চেয়েছে জানা নেই, উনি ক্ষমা করলেন ওনার তরফ থেকে। তারপর আরও 3 বার বললেন যে আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করেছি গত 3 দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভয়ার মা এবং বাবা মেয়ের দেহ দেখার জন্য 3 ঘন্টা অপেক্ষা করেছিলেন। 3 ঘন্টা তারা অপেক্ষা করেছিলেন নিজের মেয়ের কাছে পৌঁছানোর জন্য। আপনি 2 ঘন্টা অপেক্ষা করেছেন একটি এসি ঘরে বসে, বুঝতে পারছি আপনার অসুবিধা হয়েছে, কিন্তু বাংলার মানুষের কথা ভাবুন। প্রতিবেদন দেখব, ফিরবো আলোচনায়। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না। বিদ্রোহের দাবানল ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য ভবন থেকে নবান্নের দুয়ারে প্রতিবাদের গর্জন। জুনিয়র ডাক্তার ও রাজ্য প্রশাসনের টানাপোড়েন যখন তুঙ্গে, ঠিক তখনই সাংবাদিক বৈঠকে পদত্যাগে রাজি হওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। বিচারের দাবিতে দিন রাত এক করে ময়দানে জুনিয়র ডাক্তাররা। বিচার তো দুরস্ত, উল্টে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে মমতার প্রশাসনের বিরুদ্ধে। এই আবহে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে পাল্টা ধেয়ে এসেছে জুনিয়র ডাক্তারদের থেকেও। আমি এই বক্তব্য এবং আমরা এই বক্তব্য অত্যন্ত হতাশ, কারণ ওনার চেয়ারের দাবিতে তো আমরা এখানে আসিনি। আমরা এখানে সুস্পষ্টভাবে নিজেদের 5টা দফা দাবি নিয়ে এসেছিলাম, আমাদের বোনের বিচারের জন্য এসেছিলাম, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি। স্বাস্থ্য থেকে স্বরাষ্ট্র, মমতার দপ্তরেই দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ। শীর্ষ পুলিশ কর্তা থেকে আমলাদের বদলির দাবি জোরালো হয়েছে। সেই অসন্তোষ কাটাতেই কি পদত্যাগ অস্ত্র ঢাল? রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় 2 বার ক্ষমা চাইলেন, 4 বার ক্ষমা করলেন, তারপর শেষে বললেন আমি বাংলার মানুষের স্বার্থে, বাংলার মানুষ চাইলে পদত্যাগ করতে রাজি আছি। বাংলার মানুষ কিছুদিন ধরে চাইছেন না এরকম কিছু? মনে হয় চাইছেন, সেরকমটাই শোনা যাচ্ছিল। এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, স্টুডিও রয়েছেন আমার সঙ্গে তথাগত দাস, চিকিৎসক, আমার সঙ্গে রয়েছেন রঞ্জন ভট্টাচার্য, জয়েন্ট সেক্রেটারি IMA বেঙ্গল, আমার সঙ্গে থাকবেন জিষ্ণু ভট্টাচার্য, চিকিৎসক। প্রত্যেকের কাছে যাওয়ার আগে আমি প্রথমে যাব প্রজ্ঞা, আমাদের প্রতিনিধি রয়েছেন জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ স্থলে। তারা এখনও প্রতিবাদ করছেন স্বাস্থ্য ভবনের সামনে। গতকাল বৈঠক ভেস্তে যাওয়ার পর তারা টানা প্রতিবাদে রয়েছেন। প্রজ্ঞা, জুনিয়র ডাক্তারদের জিজ্ঞেস করো যে তারা এরপর কি করতে চলেছেন। গতকাল তারা বলেছেন, যদিও আরও একবার স্পষ্ট করার জন্য, কারণ গতকাল বৈঠক হয়নি, এরপর কি? একদমই কিশোর, সকাল থেকে তারা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। স্লোগানের একের পর এক প্রতিবাদের ঝড় উঠছে স্বাস্থ্য ভবনের সামনে। তাদের শরীরে কোথাও কিন্তু ক্লান্তির রেশটুকু নেই, এবং তারা আজও ঠিক সেই উত্তেজনা, সেই উদ্দীপনা, সেই উৎসাহের সঙ্গে কিন্তু সজোরে প্রতিবাদ করছেন। বলা যেতে পারে কিশোর, তাদের আন্দোলনের ভাষাটা আরো যেন বেশি প্রবল হয়ে গিয়েছে। আমি একটু কথা বলে নি, তোমরা যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছ, আচ্ছা আমি একটু তোমার সাথে একটু কথা বলি যে এই যে আন্দোলন চালিয়ে যাচ্ছ, কালকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য তোমাদের উদ্দেশ্যে রাখলেন, কি বলবেন? তাতে কি কোথাও তোমরা অনিচ্ছাকৃত হয়ে পড়ছো? তোমার কি মনোভাব কোথাও নড়ে যাচ্ছে? বরঞ্চ আরো উনি এনার্জি দিচ্ছেন আমাদের সবাইকে। উনি যত এরকম বলবেন তাতে আমরা আরো আমাদের ভেতরকার
তিলোত্তমার আগুন তত বেশি জ্বলে উঠবে, আমরা তত আরও সাহস পাবো এখানে বসে আরও এর প্রতিবাদ করার জন্য। আর আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি, আর উৎসবটাই আমাদের প্রতিবাদ। আমরা উৎসবে ফিরবো, উনি বলেছেন উৎসবে ফিরতে, আমরা অবশ্যই মুখ্যমন্ত্রী কথা মেনে উৎসবে ফিরবো, প্রতিবাদী উৎসবে ফিরবো আমরা, কারণ বিচার আমাদের পেতেই হবে। এই যে অভয়ার যে বিচার, অভয়ার বিচারে তারা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাত দিন এক করে। আজকে 3 দিন হয়ে গেল তাদের এই আন্দোলন, এবং 3 দিন পরও ঠিক তারা একইভাবে আন্দোলন করে যাচ্ছে। আমি একটু তোমার সাথে কথা বলি, কাল মুখ্যমন্ত্রী যেভাবে তোমাদের ফিরিয়ে দিলেন, তোমাদের দাবি শুনলেন না, কি বলবে? কোথাও কি মনে হচ্ছে হতাশা, তোমাদের আন্দোলনের কোনো গতি থাকছে না, হারিয়ে যাচ্ছে? দেখুন, আমাদের এই আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক আন্দোলন নয়, আমাদের আন্দোলন প্রকৃত অভয়ার ন্যায্য বিচার চেয়ে আমাদের এই আন্দোলন। শাসকের রক্তচক্ষু আমরা ভয় পাই না, পাবো না। আমাদের আন্দোলন আরও দীর্ঘস্থায়ী হবে। শাসক যদি না আমাদের আন্দোলনকে সীমিত করার না চেষ্টা করে বা সমতা না করে, আমাদের আন্দোলন আরও বাড়বে, আমাদের আন্দোলন আরও দীর্ঘতম হবে, আমরা আরও দীর্ঘ অনশনের পথে যাব। এই আমাদের মূল দাবি, মূল হবি আমাদের একটা অভয়ার ন্যায্য বিচার চাই। অভয়ার ন্যায্য বিচার চাই। অভয়ার বিচার না পেলে আরো বৃহত্তর আন্দোলন, আরো বড় আন্দোলনের যাবে, এমনটাই তারা জানিয়েছেন। আমি আরো কয়েকজনের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি যে কেন তারা এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে, তারা কি দাবি করছেন। একটু কথা বলি ভাই তোমার সঙ্গে। এই যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছ, মুখ্যমন্ত্রী তো কালকে কোনো কথাই বললেন না, লাইভ স্ট্রিমিংয়ে ভয় পেলেন, কি মনে হচ্ছে কেন এড়িয়ে যাচ্ছে? উনি ভয় পেলেন একটাই কারণে, উনি যে থ্রেটটা দিতেন ডক্টরদের, যে দাবিয়ে দেওয়ার যে দাবিটা করতেন, উনি সেটা দেখাতে চাননি, আমাদের দেখাতে চাননি। 30 জন ডক্টরকে যদি উনি সাসপেন্ড করে দেয়, উনি ভুলে যাবে সাধারণ মানুষ কিন্তু এখনো মরে যায়নি, সাধারণ মানুষ কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। আর এই রাজপথ আমরা ছাড়ছি না যতক্ষণ আমরা ন্যায্য বিচার পাচ্ছি। বেশ প্রজ্ঞা, তুমি নজর রাখো, তুমি রয়েছো সেই আন্দোলন স্থলে এবং এখনো আন্দোলন চলছে। আমি আমার যারা গেস্ট রয়েছেন তাদের কাছে আলোচনায় আসবো। আমি প্রশ্ন করব, তারা প্রকৃতপক্ষে কি চায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তারা আসলে চেয়ার চায়। কাদের কথা বললেন স্পষ্ট করেননি, একবার শুনবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন গতকাল চেয়ার নিয়ে। আমি আসবো ডাক্তারদের কাছে আলোচনায়, শুনুন। বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে, আমরা তার জন্য তৈরি থাকবো। মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন, 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি, 32 দিন হয়ে গেল, কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। আমি যাব তথাগতর কাছে। তথাগত, সম্ভবত তুমিও গতকাল গিয়েছিলে, নবান্নের বাইরে দাঁড়িয়েছিলে এবং সেখানে ফোন জমা পর্যন্ত হয়ে গিয়েছিল, লাইভ স্ট্রিমিং না হওয়াতে তোমরা গেলে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অ্যাকচুয়ালি জুনিয়র ডাক্তার অর্থাৎ তোমরা চেয়ার চাও, অর্থাৎ উনি তাই বলার চেষ্টা করলেন। কেন চেয়ার চাইছো? দেখুন, আমি পরিষ্কারভাবে একটা কথা বলি। কালকে যখন আমাদের কাছে মেলটা আসে, তখন আমি যদি খুব ভুল না করি ওই দুপুরের দিকে মেলটা আসে আমাদের কাছে, চিফ সেক্রেটারি মেলটা পাঠান এবং আমরা একটা লাইন ওখানে দেখি, চিঠিতে লেখা আছে শেষ লাইন, অনারেবল সিএম উইল বি হ্যাপি টু মিট ইউ। এক্স্যাক্টলি। আমরা ভীষণ সদিচ্ছা নিয়ে গেছিলাম দেখা করতে, কারণ আমরা চেয়ারটাকে খুব সম্মান করি।
মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো কারোর নাম একটা আলাদা করে না, এটা চেয়ারটাকে আমরা সম্মান করি এবং আমরা ভীষণ আশাবাদী ছিলাম যে আলোচনা হবে এবং বারবার করে যে কথাটা বলা হচ্ছিল যে পরিষেবা সচল হবে, আমরা খুব পরিষ্কারভাবে জানিয়েছিলাম আমাদের যে 5 দফা দাবি তার সঙ্গে কিন্তু হাসপাতালের পরিষেবা সচল হওয়ার একটা যোগসূত্র আছে। এই 5 দফা দাবি কিন্তু হাসপাতালের পরিষেবা স্বাভাবিক হওয়ার থেকে আলাদা কিছু নয়। এটা কিন্তু শুধু আমাদের দাবি নয়, বারবার করে যে কথাটা বলা হচ্ছে, আমি একটু শুনছিলাম সিএমের যে প্রেস মিটটা, যে ওনারাও বিচার চান, আমরাও বিচার চাই। উনি স্বাস্থ্যমন্ত্রী, ওনার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, ওনার দপ্তরের ডিএমই, ওনার দপ্তরের ডিএইচএস, এরা প্রত্যেকে এভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, পরোক্ষভাবেও নয়। তাহলে যদি বিচার চাওয়ার সদিচ্ছাটা থাকতো তাহলে এভিডেন্স ট্যাম্পারিংয়ে এই মানুষগুলোর সরাসরি যোগসূত্র পাওয়া গেল কেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, সেটা এস্টাবলিশড, তাদেরকে সাসপেন্ড করা বা তাদেরকে মানে তদন্তের আওতায় আনা হলো না কেন? আর আরেকটি কথা বলি যে চেয়ার চাই না বিচার চাই, দেখুন কালকে আমরা যাই এবং প্রথমে যিনি পুলিশের কর্তারা ছিলেন তারা আসেন এবং তারপর চিফ সেক্রেটারি এসে কথা বলেন। এই সময়ের মধ্যে ওনারা বলেন যে আমরা টেকনিক্যাল কিছু কাজকর্ম আছে সেগুলো করছি। প্রথমেই লাইভ স্ট্রিমিং নিয়ে কথা হয়নি, যাওয়ার সঙ্গে সঙ্গে দেন আমরা সই করা যেগুলো আছে, ডিটেলস দেওয়া নিজেদের প্রত্যেকের এবং মোবাইল জমা করার কাজ শুরুও করে দিই। কিন্তু তারপরে যখন আমরা বলি যে লাইভ স্ট্রিমিং এর দাবি যেটা আমাদের আছে আমরা জানাই, ওনারা কিছুতেই রাজি হলেন না এবং বহুবার মানে ওনারা এটা এসে বোঝানোর চেষ্টা করলেন আমাদের যে লাইভ স্ট্রিমিং দরকার নেই এবং এই কথা আমরা বলছেন যে ম্যাডাম ইজ ওয়েটিং, ম্যাডাম ওয়েট করছেন, আপনারা চলুন। দেখুন আমরা স্বাস্থ্য ভবনের সামনে কয়েক ঘন্টা দীর্ঘ ধর্ণা চলছে আমাদের, 3 দিনের ধর্ণা চলছে এবং তার থেকে বড় কথা আমরা এতদিন ধরে রাস্তায় আছি বিভিন্নভাবে। আপনারা লালবাজার অভিযান দেখেছেন আমাদের, স্বাস্থ্য ভবন অভিযান দেখেছেন আমাদের। উনি 3 দিন ধরে 2 ঘন্টা এসি ঘরে অপেক্ষা করে হাঁপিয়ে যাচ্ছেন। আমরা শুধু ডাক্তাররা নয়, এই মুভমেন্ট আজকে শুধু ডাক্তারদের মুভমেন্ট নয়, এই মুভমেন্টটা যতটা ডাক্তারদের মুভমেন্ট ততটা হাসপাতালের বাইরে যে মা তার মেয়ের জন্য মানে পেশেন্ট পার্টি হয়ে ত্রিপল বিছিয়ে শুয়ে থাকছেন রোগীর পরিজন হিসেবে, তারও মুভমেন্ট এটা আমরা বিশ্বাস করি এবং আমরা প্রমাণ পাচ্ছি প্রত্যেক দিন এটা স্বাস্থ্য ভবনের সামনে। ওখানে আমরা যখন লাইভ স্ট্রিমিংয়ে রাজি করাতে পারলাম না, ওনারা দাবি মানলেন না, আমরা 2 ঘন্টার ওপর প্রায় 2.5 ঘন্টার মাটিতে বসেছিলাম। ওখানে মাটিতে বসাটা অসম্মানের নয় আমাদের জন্য, আমরা মাটিতে বসে আছি স্বাস্থ্য ভবনের সামনে, আমাদের রাস্তা দেখাবে এটা আমরা বিশ্বাস করি। তারপরে যখন আমরা বিচার নয় চেয়ার চাই এই কথাটা আমাদের যন্ত্রণা দিয়েছে, কিন্তু আমরা আমাদের রাস্তা থেকে আমাদের লক্ষ্য থেকে 5 দফা দাবি থেকে সরে আসি। ডক্টর তথাগত উনি বলছেন কালার আছে আপনাদের, কি কালার আপনাদের? দেখুন আমাদের কালার কি সেটা তো বলতে পারবো না, ওখানে এত শয়ে মানুষ আছেন, প্রত্যেকের কালার ওটা বলা সম্ভব না। আমরা প্রত্যেকে ভোটার, আমরা রাজনীতির চিন্তাভাবনা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। কিন্তু আমি আপনাকে মানে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, ওখানে যে মানুষরা বসে রয়েছেন যারা ডেলিগেশনে গেছিলেন, এরা প্রত্যেকে কিন্তু ঐক্যবদ্ধ একটা বিষয় যে অভয়ার বিচার চাই, এখানে রঙের কোনো প্রশ্নই উঠছে না। বেশ, আমি ডক্টর রঞ্জন ভট্টাচার্যের কাছে যাব। ডক্টর ভট্টাচার্য, গতকাল মুখ্যমন্ত্রী পরিসংখ্যান তুলে ধরলেন, তিনি বললেন 27 জনের মৃত্যু হয়েছে, এর আগে 23 বলা হচ্ছিল, আরও কিছু বেড়ে গেল এখানে। উনি বললেন প্রায় 7 লক্ষ মানুষের পরিষেবা ব্যাহত হয়েছে, 1500 ইমার্জেন্সি পেশেন্ট অত্যন্ত খারাপ অবস্থায় ইমার্জেন্সিতে রয়েছেন, তাদের চিকিৎসা হচ্ছে না। আপনি কি বলবেন, জুনিয়র ডক্টরদের ধর্নার কারণে মুখ্যমন্ত্রী যে পরিসংখ্যান তুলে ধরছেন সেগুলো আদৌ ঠিক নাকি ঠিক নয়? রাজনীতির ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, তেমনি আমাদের এই জুনিয়র ডাক্তারদের সমস্যা, চিকিৎসক সমাজের যে আন্দোলন, সেটাতে যদি কেউ রং খোঁজে তাহলে তাদেরকে কালার ব্লাইন্ড ছাড়া আর কিছু বলা যায় না। প্রথমত যে 7 লক্ষ মানুষ পরিষেবা পাননি এবং 27 জন মৃত্যু হয়েছে, আমরা তো বলেছি, তার প্রকৃত তথ্য দিন, কোথায় মারা গেছেন, কোন হাসপাতালে মারা গেছেন, কি কারণে মারা গেছেন। এবং সেখানে আপনি দেখবেন যে মেডিকেল কলেজগুলোতে যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত, সেটা আমাদের সমগ্র চিকিৎসা পরিষেবার মাত্র 0.52%। 95,000 যে চিকিৎসক রয়েছে তার মধ্যে খুব অল্প সংখ্যক জুনিয়র ডাক্তাররা এই টারশিয়ারি কেয়ারে চিকিৎসা দেয় এবং সেখানে সাব ডিভিশন লেভেল থেকে শুরু করে ব্লক লেভেল, প্রাইমারি হেলথ সেন্টার, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, প্রত্যেকটা জায়গাতে
যেখানে শুধুমাত্র মেডিকেল কলেজ ছাড়া বাকি কোথাও জুনিয়র ডাক্তার নেই। কিন্তু এখানে যে মনে রাখতে হবে যে আজকে বিচার আমরা চাই না, চেয়ার চাই, কথাটা অত্যন্ত বেদনাদায়ক। কারণ 16 বছর বয়স থেকে একটা চিকিৎসকের জীবন শুরু হয়, তাকে 5.5 বছর MBBS করতে হয়, তারপরে তাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হয় 3 বছর, SR বন্ড পোস্টিং এর জন্য 3 বছর, তারপর নিট পিজি নিট SS দিয়ে আবার 3 বছর। তাহলে একটা মানুষের যৌবনের প্রায় 14টা ক্রিম ইয়ার চলে যায় চিকিৎসকদের। তাই আমরা চেয়ারের জন্য নয়, আমাদের চেয়ারের হারানোরও কোনো ভয় নেই। কিন্তু আজকে নবান্নে যে গান পয়েন্টে রাখা হচ্ছে যে শর্ত ছাড়া আলোচনায় বসতে হবে, এটাই তো সবচেয়ে বড় একটা শর্ত। এবং মনে রাখতে হবে 12 থেকে 15 জনকে বলা হয়েছিল আসতে, কিন্তু প্রত্যেক মেডিকেল কলেজের যদি একজন প্রতিনিধি থাকে তাহলে 30 জন দরকার। কোনটা বেশি ওপেন মাইন্ডেড হয়, যদি রুদ্ধদ্বার বৈঠকটা ওপেন মাইন্ডেড না লাইভ স্ট্রিমিং? লাইভ স্ট্রিমিং যদি বিচারাধীন বা সাবজুডিস ম্যাটার হয় তাহলে এই বৈঠক ডাকাটাও তো সাবজুডিস ম্যাটারের মধ্যে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে কোনটা আশ্চর্য, ভোর রাতে ইমেল করে আমাদের টাকা হচ্ছে, না সন্ধ্যে 4টের পরে বলা হচ্ছে পোস্টমর্টেম করো। একের পর একভাবে যেভাবে ক্যাথেটার করে কিডনি করে যেভাবে আমাদের করা হচ্ছে, এই জাতীয় মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে সরকার দিশাহারা। তাই স্বাস্থ্যমন্ত্রী, আইনমন্ত্রী সামনে যে 30টা সাদা খালি চেয়ার ছিল, আমার তো ওটা মনে হচ্ছে শ্মশানের নিস্তব্ধতা বা কোনো শ্রাদ্ধ বসরে যাচ্ছি, কোনো একটা বৈঠকের জন্য নয়। এবং ডক্টর ভট্টাচার্য, মনে হয় না এই চেয়ার বসিয়ে যে ছবি তোলা হয়েছে এটা পুরোটা একটা স্টেজ? এই ছবিটা তোলার কোনো প্রয়োজন ছিল না? প্রয়োজন ছিল কি একটা ছবি, একটা ভিডিও কাউকে করতে বলা যে আমি বসে আছি, তোমরা ভিডিও করো, করে দেখাও চেয়ারটা, সব চেয়ার খালি রয়েছে, এটার কি প্রয়োজন ছিল? প্রয়োজন এখানে একটাই, যে দেখানো যেন তেন প্রকরণে যে সরকারের সদিচ্ছা আছে এবং জুনিয়র ডাক্তারদের সদিচ্ছা নেই। মনে রাখতে হবে জুনিয়র ডাক্তাররা নিরন্তরভাবে এই যে আমরা প্রতিবাদ করছি তাতে সিনিয়র ডাক্তাররা কোথাও উপসে নেই। কোনো হাসপাতালে কোনো জায়গায় মৃত্যু ঘটেনি। পরিসংখ্যান দিয়ে দেখিয়েছে যে 1 মাসে মাত্র যে সংখ্যায় মৃত্যু হয়েছে তার চেয়ে গত বছর বা তার আগের বছর অনেক বেশি সংখ্যায় মৃত্যু হয়েছিল। এবং 48 থেকে 72 ঘন্টা একজন জুনিয়র ডাক্তার ডিউটি দেয়। ডিউটি আওয়ারের পরেও তারা ব্লাড টানতে যায়, কোনো রুগী রক্ত না পেলে ব্লাডের আয়োজন করে, নিজেরা রক্ত দেয়, বায়োপসি রিপোর্টটা পর্যন্ত নিজেরা আনতে দেয়। তাই তাদেরকে এইভাবে কর্দমাসিক্ত করা, আমাদের যে আন্দোলনটাকে গতিরোধ থেকে অবরুদ্ধ করা, এই কোনো অপপ্রয়াস আমরা মানব না। কারণ মনে রাখবেন 64 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এবং তার সত্ত্বেও যে উল্কাপাত হয়েছে, উল্কা মানে ইউতে হচ্ছে উদয়নবাবু, উদয়ন গুহ, এলে হচ্ছে লাভলি দেবী, কেতে হচ্ছে কাঞ্চনবাবু এবং এতে হচ্ছে অপূর্ববাবু। এবং গতকাল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির পর্যন্ত বলেছেন যে আমাদের উপর বর্বরচিত হানা হবে এবং যদি জনগণ রুষ্ট হয় তাহলে আমাদের কেউ দেখার নেই। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? সুপ্রিম কোর্ট তো বলেছেন যে নিরাপত্তা ছাড়া কাজে যোগ দেওয়া যাবে না। সেইখান থেকেই দাঁড়াচ্ছে, ডক্টর ভট্টাচার্য সঙ্গে থাকুন, সেখান থেকেই দাঁড়াচ্ছে সুপ্রিম কোর্ট তো প্রাথমিকভাবে এটাই বলেছিলেন যে নিরাপত্তা না হলে কাজ নয়, নিরাপত্তা নিশ্চিত হলে ডক্টরদের কাজে যোগ দিতে হবে। তাহলে তো প্রথম অর্ডারটা মানলে তবে তো দ্বিতীয় অর্ডারের কথা আসে বা দ্বিতীয় ইনস্ট্রাকশনের কথা আসে। এই মুহূর্তে একটি গ্রাফিক্স দেখাবো দর্শকদের। জালিয়াতি ফাঁস মমতার নাম দিয়েছি আমরা এই গ্রাফিক্সের। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখানোর চেষ্টা করছেন, জুনিয়র ডাক্তারদের জন্য বহু লক্ষ লক্ষ মানুষের নাকি চিকিৎসা হচ্ছে না। রাজ্যে সরকারি হাসপাতাল 245টি রয়েছে এবং সেই 245টি সরকারি হাসপাতালের মধ্যে 93,000 চিকিৎসক রয়েছেন। তার মধ্যে জুনিয়র ডাক্তারের সংখ্যা কত? 7,500। 8% সামান্য বেশি। 8% সামান্য বেশি জুনিয়র ডক্টরদের যে সংখ্যা, তার জন্য 7 লক্ষ না 8 লক্ষ মানুষের কথা তিনি বলছেন, না 15 লক্ষ, তাদের নাকি চিকিৎসা হচ্ছে না, বহু লোক মারা যাচ্ছেন। আমি ডক্টর দাসের কাছে আসবো। তথাগত এই সংখ্যা পরিসংখ্যান আমরা দেখাচ্ছিলাম, 7%, 8% জুনিয়র ডক্টর। গতকাল মুখ্যমন্ত্রী আবারও এমফাসাইজ করলেন যে এত মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে ডাক্তারদের জন্য। তিনি সাধারণ মানুষ আর জুনিয়র ডাক্তারদের আলাদা করার চেষ্টা করছেন, দেখানোর চেষ্টা করছেন যে সাধারণ মানুষ দেখো যে আপনাদের শত্রু হচ্ছে এই জুনিয়র ডাক্তাররা। কোথাও যেন আমার এটা মনে হয়েছে। দেখুন, আমি একটা কথা বলি, এই কথাগুলো মানে রাজ্য প্রশাসনের যে শীর্ষস্তর থেকে আসছে, এতে তো আমাদের যন্ত্রণা বাড়ছে, এটা সত্যি কথা। তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের যে মাস্টারমশাই, আমাদের যে স্যারেরা, আমাদের যে দাদারা নিরন্তর ডিউটি করে চলেছেন। এবং আপনার কথা বলি এই বিষয়ে, আমরা যারা জুনিয়র ডাক্তার, আমরা কিন্তু এমনও হয়েছে যে একটানা 3 দিন ডিউটি করেছি না ঘুমিয়ে। এটা কিন্তু আমাদের অভ্যাসে আছে। কিন্তু আমাদের যিনি HOD স্যার, আমাদের যিনি অ্যাসোসিয়েট প্রফেসর স্যার বা ম্যাডাম যারা আছেন, তাদের কিন্তু এটা অভ্যাসে ছিল না। এই 1 মাসে তারা সেটা অভ্যাস করেছেন। এটা যে ওনারা অনেকটা বয়স বেশি, তাদের ক্ষেত্রে এটা অভ্যাসটা করা কিন্তু খুব কষ্টকর। সেই মানুষগুলো যে নিরন্তর পরিষেবা দিয়ে যাচ্ছেন সরকারি হাসপাতালগুলোতে, গ্রামেগঞ্জে, এই প্রচেষ্টাটাকে, এই সৎ উদ্যোগটাকে ছোট করার কোনো মানে
ছোট কেন করলেন এটা বলে ছোট করা হচ্ছে, তার কারণ মনে হচ্ছে যেন তারা চিকিৎসা পরিষেবা দিতে পারছেন না, মানে আমরা জানি না। একদমই তাই। বেশ একটু সঙ্গে থাকো, আমার একটা এই মুহূর্তে বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসছি। আমার সঙ্গে ডক্টররা রয়েছেন, তার সঙ্গে আরো বেশ কয়েকটা ব্রেকিং নিউজ রয়েছে, ফিরবো আলোচনা ছোট বিরতির পর। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেস কনফারেন্স করলেন, জুনিয়র ডাক্তাররা বলছেন তার ছত্রে ছত্রে ঔদ্ধত্য ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হাইলাইট করলেন তিনি প্রতিদিন গত 3 দিন ধরে নাকি 2 ঘন্টা করে অপেক্ষা করেছেন। আরে মুখ্যমন্ত্রী, আপনি 2 ঘন্টা করে অপেক্ষা করেছেন, সেখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা 31 দিন ধরে রাস্তায় বসে রয়েছে। আর অভয়ের মা বাবা, তাদের কথা ভেবে দেখেছেন? নিজের মেয়েকে দেখতে যাদের 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, মেয়ের মৃতদেহ দেখতে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, আপনি কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী? এসিতে বসে অপেক্ষা করে বড় বড় কথা বলছেন, প্রেস কনফারেন্স ডেকে বলছেন আমি ওদের ক্ষমা করলাম, তার সঙ্গে হুমকি দিচ্ছেন যে আপনি চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। স্পেশাল একটি অ্যাক্টের কথা বলছেন মুখ্যমন্ত্রী, হঠাৎ করেই বলছেন ব্যবস্থা নেব না, কিন্তু নিতে পারতাম। কি বলছেন এসমা নিয়ে মুখ্যমন্ত্রী, শুনুন। Please give your support. I don't have any problem. We want justice for Tilottama. We want justice for common people. We want justice for treatment for common people. We want that as per Supreme Court instruction, they must join their duty. Though 3 days are over after the Supreme Court verdict, instead of that also we are not taking any disciplinary action. Because sometimes we have to tolerate. It is a duty to tolerate sometimes. Tolerate করাটাও, ধৈর্য ধরাটাও একটা পরীক্ষা। অনেকটা ধৈর্য আমরা ধরেছি, এতদিন ধরে 32 দিন হয়ে গেছে। I'm sorry, I apologize to the people of my state and other state. It never happens anywhere. ইউপিতে 6 মাস আটকার করে দিয়েছিল, র্যালি ব্যান করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার। এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে, সবকিছু আছে, কিন্তু আমি করব না, কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই, আমি এসমার সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই, আমি একজন মানবিক মানুষ। আর আন্দোলনে আমার জন্ম হয়েছে, আমি আন্দোলনকে সম্মান দিতে জানি। এই এসমার কথা বলছেন মুখ্যমন্ত্রী, ইমার্জেন্সি সার্ভিসেস মেইনটেনেন্স অ্যাক্ট, এটি কি একবার দেখিয়ে নেব দর্শকদের। অত্যাবশ্যকীয় পরিষেবা রক্ষণাবেক্ষণ আইন, স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি করা একটি আইন। এই বিশেষ আইন প্রয়োগ করতে পারে রাজ্য সরকার। সরকারি কর্মীদের ধর্মঘট প্রত্যাহারে ব্যবহার করা যায় এই বিশেষ আইন। সরকারি কর্মীদের ধর্মঘট কেড়ে নেওয়ার আইন বলা যেতে পারে এই এসমাকে। অর্থাৎ সরকারি কর্মীরা যদি ধর্মঘট করেন, এই এসমা লাগিয়ে সেই সরকারি কর্মীদের সেখান থেকে টেনে হিচড়ে তুলে ফেলা যায় কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আমি যাব ডক্টর রঞ্জন ভট্টাচার্যের কাছে। ডক্টর ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী গতকাল বললেন আমার হাতে অনেক কিছু আছে, এসমা আছে, আমি ব্যবহার করতে পারি, কিন্তু করব না। যেন কথাটা শুনে মনে হচ্ছে আমি তোমার ঠাঁটি একটা চড় লাগাতে পারতাম কিন্তু মারবো না, আমি তোমার বাবা মাকে গালাগালি করতে পারতাম কিন্তু করব না। অর্থাৎ একদিকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে দেওয়া এবং তারপর বলা না আমি তো খুব ভালো, আমি তো খুব দয়ামায়া আছে তাই করব না। কি বলবেন? আমাদের ডাক্তারদের চামড়াটা কিন্তু ওরকম কুমিরের মতো নয়, গন্ডারের মতো নয়, বা আমাদের সিদ্ধারাটা বিনীত গোয়েলের মতো নয়, তাই আমরা এরকম ইয়েতে ভয় পাই না। কিন্তু মনে রাখবেন, এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, কিন্তু সিনিয়র ডাক্তার বা যারা স্থায়ী চিকিৎসক সরকারি পরিষেবার সাথে যুক্ত তারা কখনোই কর্মবিরতিতে নেই। আমাদের যে মূল দাবিগুলো ছিল সেগুলোইতে মানা হচ্ছে না। অভয়ার সুবিচার আমরা চেয়েছি, দ্বিতীয়ত আমরা এই থ্রেড সিন্ডিকেট রাজ অবলুপ্তিকরণের কথা চেয়েছি, এবং তারা এখন যে চুনোপুটিতে ধরা হচ্ছে অভিক বিরূপাক্ষ বা সন্দীপ ঘোষ, এখনো কিন্তু কান টানলে মাথা আসে, সেই মাথাগুলোকে ধরা হচ্ছে না। গতকাল আমরা দেখেছি, আমরা জানি যে সরজু নদীর ধারে পবিত্র অযোধ্যা নগর ছিল, তেমনি নিউ সরজু নার্সিংহোমের অধিকর্তা তাকেও করা হয়েছে, তার বাড়িতে সিবিআই তদন্ত করেছে। এবং এখানে মনে রাখতে হবেন যে ভূতপূর্ব যিনি আমাদের আইএমএ সর্বভারতীয় সভাপতি ছিলেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অফ আরজিকর মেডিকেল কলেজ এবং পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ডক্টর সুদীপ্ত রায়,
তিনি তার দায় এড়াতে পারেন না এবং তিনি ওই সকালবেলা কিন্তু সন্দীপ ঘোষ প্রথম যে ফোনটা করেছিল সেটা কিন্তু ডক্টর সুদীপ্ত রায়কেই করেছিল। আমরা কালীঘাটের কাকুর কথা শুনেছি, জলপাইগুড়ি জেঠু বলেছি, তেমনি সিথির মোড়ের দাদুরও তদন্ত হোক যে কি হয়েছিল, তার ইনভলভমেন্টটা কি। মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের স্বাস্থ্যমন্ত্রী, আইনমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার কাছে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই থ্রেড সিন্ডিকেটের কানগুলোকে টানুন। কেন তাদেরকে এক মুহূর্তে বহিষ্কার করা হচ্ছে না? কেন জুনিয়র ডাক্তারদের দাবি মেলে ডিএমই, ডিএইচএস, স্পেশাল সেক্রেটারি অফ দ্য হেলথ এবং ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল, এই সমস্ত মানুষগুলো যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের অপসারণ করা হচ্ছে না? কারণ এই দাবিগুলো তো মানতে হবে, এগুলো এখন ডে লাইটের মতো ক্লিয়ার। এবং জনগণ আমাদের সাথে আছে, যেখানে শ্রমজীবী মানুষ, অটো চালক, রিক্সা চালক, শিক্ষক, অর্থনীতিবিদ, ডাক্তার সবাই আসছেন এবং যেখানে আমাদের বায়ো টয়লেট দিচ্ছেন, আমাদেরকে পেডেস্ট্রাল ফ্যান দিচ্ছেন, আমাদের চার্জিং স্টেশন দিচ্ছেন, একজন লজেন্স বিক্রেতার তার একদিনের রোজগার পর্যন্ত দিয়ে দিচ্ছেন। তাহলে তো এটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, তাহলে এসমা জারি কোথায় করবেন? আর আমরা তো সার্ভিস মেনটেন করছি, আপনারা আমাদের ভয়মুক্ত কাজের পরিবেশ কোথায় দিচ্ছেন? আপনাদের দলের যারা অনুগত কর্মচারী মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরেও তারা প্রতিদিন গান পয়েন্টে আমাদের রেখে থ্রেটনিং করছেন আমাদের নিরাপত্তা করে। এটা তো আমাদের সুপ্রিম কোর্টের পরের হিয়ারিং এ আমাদের যে আইনজীবী সেটা অ্যাড করবেন যে আমাদের এই 64 ঘন্টা হয়ে গেছে কিন্তু আমরা এখনো ভয়মুক্ত পরিবেশ দিতে পারিনি। তাহলে আমরা কাজের ক্ষেত্রে নিরাপত্তা কোথায়? এরকম অভয়াত আরো ঘটনা প্রচুর ঘটবে, কারণ এখানে কারো কোনো কন্ট্রোল নেই। থ্রেড সিন্ডিকেট রাজ করছে, স্বাস্থ্য ভবনের দুর্নীতিপরায়ণ মাথাগুলোকে এখনো সরানো হয়নি। এবং আমি আগেও বলেছিলাম যে এই মানুষগুলো যেমন শর্মা, দাস, পাল এই জাতীয় যারা পদবিযুক্ত স্বাস্থ্য ভবনে রয়েছেন তারা কিন্তু ওই সন্ধ্যাকালীন পার্টিতে যেতেন আরজিকর মেডিকেল কলেজে, যেটা সন্দীপ ঘোষ তিনি অর্গানাইজ করতেন। তাহলে এইগুলো তো আমাদের সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাহলে তারা তদন্ত মারফত উঠে আসুক, তাদের বহিষ্কার করা হোক। ঠিক, সঙ্গে থাকুন ডক্টর ভট্টাচার্য। আমি ডক্টর জিষ্ণু ভট্টাচার্যের কাছে যাব। আপনি গতকাল সম্ভবত আপনিও গিয়েছিলেন নবান্নের সামনে। আপনারা নবান্নের একদম উপর থেকে সিএস থেকে শুরু করে চিফ সেক্রেটারি, ডিজি সবাইকে নামিয়ে এনেছিলেন। প্রত্যেকে আপনাদের কাছে এসে আমরা দেখছিলাম বারবার অনুরোধ করছিলেন। আমি ডক্টর তথাগতকে একই কথা জিজ্ঞেস করছিলাম, বারবার অনুরোধ করা সত্ত্বেও আপনারা যাননি। মুখ্যমন্ত্রী পুরো দায়টা তারপর প্রেস কনফারেন্স করে আপনাদের ঘাড়ে চাপিয়ে দিলেন। বললেন ওনারা বসেছিলেন, অনেক ওয়েট করেছেন, হাঁ করে তাকিয়ে বসে আছেন, আপনারা যাচ্ছেন না। কি বলবেন? প্রথম কথা আমি এটুকু বলতে চাই, আজকের বিচারটাও আমি জনগণের উপর ছাড়তে চাই। তার কারণ হচ্ছে আজকে এটা জন আন্দোলনে পরিণত হয়েছে। আমরা যেটা দাবি করেছিলাম কতটা ন্যায়সঙ্গত, কতটা যুক্তিসঙ্গত, আমরা চাইলে ভেতরে গিয়ে মিটিংটা করতেই পারতাম। তাতে হয়তো মুখ্যমন্ত্রীর যেটা মনে হয়েছে আমরা অধ্যত্ত দেখিয়েছি সেটা হয়তো দেখানো হতো না, কিন্তু বাইরে সেই ছবিটা আমরা দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী কাউকে দিয়ে তুলিয়েছেন যে তিনি হাঁ করে বসে আছেন ফাঁকা চেয়ার সামনে রেখে, কাউকে দিয়ে নিশ্চয়ই তুলিয়েছেন, কারণ হঠাৎ করে এই ছবিটা তো উঠতে পারে না। আর সেই 3টে ক্যামেরাও রাখা আছে 3 কোণে। বলুন, আমি বলি তারপরে। তো আজকে হয়তো আমরা ঢুকে যেতে পারতাম, হয়তো মিটিংটা সাকসেসফুল হতে পারতো, কিন্তু আমরা তবুও হেরে যেতাম। কোথায় হেরে যেতাম? ওই মানুষগুলোর কাছে যারা আমাদের জন্য বসেছিল, যারা জানতে চায়, যারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করেছে এবং তারা আমাদের উপরে আশা রাখে, আমাদেরকে দেখে সাহস পাচ্ছে যে হ্যাঁ ডাক্তারবাবুরা লড়ছে, নিজেদের জন্য নয় সবার জন্য। আজকে একটা সাধারণ মানুষও কিন্তু হাসপাতালে যায় এবং এই থ্রেড সিন্ডিকেটের শিকার হয়। এবং আমরা যে কারণে লড়ছি, মানুষজন যেভাবে আমাদের সাপোর্ট করছে, সেই আশাটাকে তো আমরা কখনো ব্যাহত করতে পারি না। সেই আশা হয়তো মুখ্যমন্ত্রী যেরকমভাবে আমাদেরকে নিরাশ করেছেন, তার প্রত্যেকটা বক্তব্য যেরকম আমাদের নিরাশ করেছে, ঠিক সেরকমভাবে আমরা তো সাধারণ মানুষকে নিরাশ করতে পারি না, এটা আমাদের বুঝতে হবে। তাই আজকে আমি এই কথাটার সম্পূর্ণ ভার আমি জনসাধারণের উপরে দিতে চাই। তারা বিচার করুক যে আমাদের এই দাবিটা কতটা ন্যায্য আর কতটা অন্যায্য। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে, তাই জন্য আমি লাইভ স্ট্রিমিং করতে পারবো না। আপনার মনে হয় এই দাবি আদৌ যুক্তিসঙ্গত? সুপ্রিম কোর্টে এর ক্ষেত্রে আমি দুটো পয়েন্ট বলবো। আইনটা আমরা ভালো বুঝি না, আমরা ডাক্তারিটা বুঝি, কিন্তু যতটুকু বুঝি তার মধ্যে থেকে যে দুটো কথা আমি বলতে চাই। প্রথম কথা, যতগুলো পয়েন্ট আমাদের দাবির মধ্যে ছিল সেগুলো সব কটাই কিন্তু প্রিজুডিস নয়, সব কটাই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন নয়। এবং দ্বিতীয় কথা, যেটা মুখ্যভাবে মানে সুপ্রিম কোর্টের বিচারাধীন, অর্থাৎ অভয়া দিদির ইনভেস্টিগেশন প্রসিডিওর, সেক্ষেত্রে যখন তার মা মানে অভয়া দিদির মা এবং বাবা যখন কোনো একটা কমেন্ট করছেন, সেটাকে নস্যাৎ করার জন্য ডিসি সেন্ট্রাল নিজে আসছেন, প্রেস মিট করছেন এবং সেটাকে একদম মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। সেইটার উত্তর কে দেবে? এবং তিনি যে আসছেন সেটা ডাইরেক্টলি লিঙ্ক টু দ্য কেস, এবং উনি সেখানে এসে কমেন্ট করতে পারছেন। কিন্তু আজকে জনগণের স্বার্থে
আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করতে পারলেন না, যেটাকে আমরা সম্পূর্ণ স্বচ্ছ রেখেছি। এবং এটাও মানুষকে আমি চিন্তা করতে বলবো, কেন আমরা শুধুমাত্র এই লাইভ স্ট্রিমিংয়ে রাজি হলাম, কেন অন্য কিছুতে রাজি হলাম না? কারণ আমরা এক্ষেত্রে দেখেছি মাননীয় সুপ্রিম কোর্টের কাছে যখন ওই সিসিটিভি ফুটেজ পেশ করা হয়েছিল, একটা পার্টিকুলার সময় সিসিটিভি ফুটেজ কিন্তু গায়েব, এবং ওই সময় যেটুকু সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে তার মধ্যে 4টে ভাগে দেওয়া হয়েছে, তার কোনো কন্টিনিউয়েশন নেই। এবং আমাদের বুঝতে হবে, আজকে আমরা একটা মিটিং করে চলে এলাম, হতে পারতো যে সেই মিটিং এর ফুটেজও দেওয়া হলো, কিন্তু সেখানে সব কিছু থাকলো না, তার দায়িত্ব আজকে কে নিত? বেশ, সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে একটা গ্রাফিক্স দেখাবো দর্শকদের, 5টি দাবি চিকিৎসকদের, এবং সেটির দায় মমতা বন্দ্যোপাধ্যায় এড়াতে পারেন কিনা আমরা প্রশ্ন করছি। 1 নম্বর দাবি, অভয়ার বিচারে কেন বিলম্ব? অভয়ার বিচার হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কি দায় এড়াতে পারেন? 5 দিন ধরে কি করেছে পুলিশ? তড়িঘড়ি দেহ দাহ করা কেন হয়েছে নিয়ম ভেঙে? অপরাধ স্থল অবাধ রাখা কেন হয়েছে? কেন বাইরের লোক আসবে অপরাধ স্থলে? প্রশ্ন করেছে জুনিয়র ডাক্তাররা, প্রশ্ন করেছে বাংলার মানুষ। সিবিআইকে কেন সব তথ্য প্রমাণ দেওয়া হয়নি? প্রশ্ন। কেন ময়না তদন্তের চালান নেই? এ প্রশ্ন তো খোদ সুপ্রিম কোর্ট করছে। মাত্র যেমনটা ডক্টর বলছিলেন, মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ কেন দেওয়া হলো? বাকি ফুটেজ কোথায়? দাবি 2, সন্দীপের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়? প্রমাণ নষ্টে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যাদের যোগ রয়েছে, সন্দীপ ঘোষ হোক বা হেলথ সেক্রেটারি হোক, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি? প্রশ্ন। দাবি 3, স্বাস্থ্যকর্তার অপসারণ। স্বাস্থ্য ভবন কি ব্যবস্থা নিয়েছে? যারা নিজেদের দায়িত্বে ফেলিওর হয়েছে শুধু নয়, বরঞ্চ প্রমাণ লোপাটে সাহায্য করেছে বলে অভিযোগ। দাবি 4, বিনীত গোয়েলের অপসারণ চেয়েছেন জুনিয়র ডাক্তাররা, সাধারণ মানুষ। হাসপাতালের ভাঙচুর কেন ঠেকাতে পারেননি তিনি? কেন সন্দীপ ঘোষকে জেরা করেননি তিনি? কি করছিলেন তার পুলিশ? দাবি 5, চিকিৎসকদের সুরক্ষা সুনিশ্চিত করা। হাসপাতালগুলিতে কেন সুরক্ষিত নয় চিকিৎসকরা? কেন বারবার তাদের উপর আক্রমণ হবে? প্রশ্ন। এবং এই প্রতিটি ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেলিওর নয় কি? প্রশ্ন করছি আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৈঠক করতে করতে 3-4 বার বললেন, জুনিয়র চিকিৎসকরা ছোট, আমরা বড়, আমরা তাদের ক্ষমা করে দিলাম। শুনুন কি বলেছেন, ফিরবো আলোচনা। আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায়, খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে, জেদাজেদি না করে, দুচ্ছাই না করে, ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন। আমি এখনো বলছি, তারা যে 2 ঘন্টা আসেননি, আমি তাতেও কোনো অ্যাকশন নেব না তাদের বিরুদ্ধে, কারণ আমি মনে করি আমরা বড়, ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম। এটা সৌজন্য, এই সৌজন্যতা আমরা অবলম্বন করব। আমার হাতে 3 থেকে 4 মিনিট রয়েছে, আমি প্রত্যেকের কাছে দ্রুত একবার করে যাব। ডক্টর তথাগত বললেন, মুখ্যমন্ত্রী ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আসবে, দুচ্ছাই করবে না, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আপনাকে ক্ষমা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী? ওনার কাছে কেউ ক্ষমা চায়নি, আমরা কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় দাবি অন্যায্য দাবি নিয়ে আমরা রাস্তায় নেই। 1 পয়েন্ট এজেন্ডা, বিচার চাই। যারা খুন করেছে তাদের শাস্তি চাই, যারা প্রমাণ লোপাট করেছে, তাদের যারা আড়াল করেছে তাদের ফাঁসি, তাদের শাস্তি চাই। আমাদের পরিষ্কার দাবি এটা, সেইটা কোনো অন্যায্য দাবি নয়। এতগুলো মানুষ, আর আমি একটা ছোট্ট এখানে একটা ইনপুট দিয়ে রাখি, এই যে বারবার করে কথাটা বলা হচ্ছে না যে ডাক্তাররা মানুষকে আলাদা করা হচ্ছে, যে মানুষটা স্যার একটু আগে বলছিলেন লজেন্স বিক্রেতা নিজের একদিনের রোজ দিয়ে গেছেন, আমি এরকম ভিডিও আপনাকে দেখাতে পারি। একজন 60 বছরের বয়স্ক মহিলা দাঁড়িয়ে আমাদের হাওয়া করেছেন, আমরা তাকে বুঝতে পারি। আমার কাছে আছে সেই ভিডিও। হ্যাঁ, এই আবেগকে অসম্মান করবেন না। আপনার সমর্থন নাও করতে পারেন, কিন্তু অসম্মান করার করবেন না। ডক্টর জিষ্ণু, মুখ্যমন্ত্রী আপনাকে ক্ষমা করে দিয়েছেন, কি বলবেন? ক্ষমা গ্রহণ করলেন? এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আমরা যে পরিষেবা দিচ্ছি না, তাতে করে যদি সব থেকে বেশি অসুবিধা কারোর হয়ে থাকে, সেটা দুটো মানুষের। প্রথম, যে ডাক্তাররা, যে বয়স্ক ডাক্তাররা, এখানে খুব ইম্পর্টেন্ট, যে বয়স্ক ডাক্তাররা আমাদের হয়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তারা, এবং যে রোগীরা বঞ্চিত হচ্ছেন বলে মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করছেন তারা। আমরা এটা দেখেছি যে ওখানে আরজি করে আগে চিকিৎসা পেয়েছেন এমন অনেক রোগী এসে আমাদেরকে বলেছেন, আমরা কেন আসবো না, আমাদের যে পরিষেবা আপনারা দিয়েছেন
যদি আমরা না আসি সেটা আপনাদের প্রতি অবিচার করা হয়। এবং আমরা বারবার করে আমাদের সিনিয়র ডাক্তারবাবুদের কাছ থেকে যথেষ্ট সাহায্য পেয়েছি, এরপরেও আজকে 34 দিন 35 দিন হয়ে যাওয়ার পরেও তারা আমাদের পাশে আছেন এবং এটা বলছেন যে তোমরা লড়ে যাও, আমরা আছি। তাহলে কি এটা প্রমাণ করে না? ক্ষমা চাওয়ার প্রশ্ন কোত্থেকে আসছে? এটা তো প্রমাণ করে যে আমরা ঠিক পথে আছি। এবং আমাদের যদি কালকে আমাদের দাবি মেনে আমাদের যদি লাইভ স্ট্রিমিং করে দেখানো হতো তাহলে তাতে অনেক স্বচ্ছতা এবং মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনেক বড় মনের পরিচয় দিতে। ঠিক একদমই। আমি ডক্টর রঞ্জন ভট্টাচার্যের কাছে, ডক্টর ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী গতকাল বললেন মানুষের স্বার্থে আমি পদত্যাগ করে দিতে পারি, মনে হয় উনি পদত্যাগ করবেন না পুরোটাই কোথাও একটা নাটক? বলুন। আমার এখানে একটাই কথা যে তিনি ক্ষমা করেছেন কিনা জানি না, তবে তার দলের কর্মীরা যা উৎপাত করছেন তাতে আমরা আতঙ্কগ্রস্ত। সুপ্রিম কোর্টের অবজারভেশনে 16, 17 এবং 18 নম্বর অনুচ্ছেদে লেখা আছে, 16 নম্বর অনুচ্ছেদে বলা আছে ভয়মুক্ত কাজের পরিবেশ তৈরি করে দিতে হবে রাজ্য সরকারকে। 17 নম্বরে বলা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যারা আছেন ডিস্ট্রিক্টে তাদেরকে এনশিওর করতে হবে যে জুনিয়র ডাক্তার সহ সমস্ত ডাক্তাররা যেন কাজের পরিবেশ পায়। এবং 18 নম্বর অনুচ্ছেদের শেষে বলা আছে যে বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের আমরা কাজে যোগ দিতে বলছি। তাহলে এখানে আজকে ভরতপুরে যে ঘটনাটা ঘটেছে এবং সেখানে যেভাবে ভরতপুরের বিধায়ক যেভাবে দ্যাট ইনভার্স আমাদের আক্রমণ করেছে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ডিএম এবং এসপিকে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে বলেছি এবং এফআইআর লজ করতে বলেছি। আমরা অপেক্ষা করছি যে এই 16 এবং 17 নম্বর অনুচ্ছেদটা মানা হয় কিনা, ডিএম এবং এসপিদের ভূমিকাও আমরা দেখতে চাই। এবং তারপরে আমরা কিন্তু এটা সাপ্লিমেন্টারি হিসেবে নেক্সট হিয়ারিং এ আমরা সুপ্রিম কোর্টে এটা অ্যাড করব যে 16 এবং 17 অনুচ্ছেদ যেটা সুপ্রিম কোর্টে বলা আছে সেই প্রভাবশালী বিধায়ককে তাকে কিন্তু ভরতপুরের বিধায়ককে এফআইআর করা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করা হয়নি। ঠিক একদমই। আইনি ব্যবস্থা, আইনি পথে ডাক্তাররাও চলবেন, জুনিয়র ডক্টররা এখনো আন্দোলনে রয়েছেন, প্রতি মুহূর্তে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বারবার বললেন আমি অনেক অপেক্ষা করলাম, আমি ক্ষমা করে দিলাম। প্রতিটি ছত্রে যেন মনে হলো কোথাও ঔদ্ধত্য। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নবান্নের 14 তলায় বসে যা দেখছেন তা হয়তো ঠিক নয়। রাস্তায় নামুন, মানুষের মধ্যে আসুন, এই প্রতিবাদের মধ্যে আসুন। দেখুন মানুষ একটাই কথা বলছেন। আপনি লাস্টে যে সেন্টেন্সটা বললেন না যে মানুষ চাইলে আমি পদত্যাগ করে দেবো, মানুষ কি চাইছে একবার ভালো করে খতিয়ে দেখুন তো, হয়তো বুঝতে পারবেন কি চাইছে মানুষ। ফিরে আসছি ছোট্ট বিরতির পর।